ঢাকার অন্ধকার গলি থেকে যদি জন্ম নেয় এক প্রিন্স, তাহলে সেই প্রিন্সের সামনে দাঁড়াবে কে? কে? কি জানতে ইচ্ছে করছে? হ্যাঁ। কি যে কন মিয়া ভাই। তো গত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় হঠাৎ করেই ভেসে ওঠে কিছু নাম। যেমন ধরেন, কেউ বলল শাকিব খানকে টক্কর দেবে নওয়াজুদ্দিন সিদ্দিকী, কেউ বলল চমক হিসেবে থাকছে জ্যাকি শ্রফ, আবার কেউ জোর দিয়ে বলল আরে ধুর, এই সিনেমায় ভিলেন হিসেবে থাকবে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। এটা শুনে দর্শক এক্সাইটেড এবং এই সিনেমার হাইপ একেবারে আকাশচুম্বী। সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন কি জানেন? প্রিন্স টিম এখন পর্যন্ত অফিসিয়ালি কোনো ভিলেনের নাম ঘোষণা করেনি। তাহলে প্রশ্ন, আসলে এই রিউমারগুলো আসলো কোথা থেকে? আর বাস্তবিকভাবে অ্যাপ্রক্সিমেটলি 20 কোটি টাকা বাজেটে এত বড় বড় বলিউড তারকাদের আনা আদৌ কি সম্ভব ছিল? কেমন করে বলবো? তো গাইস, আজকের এই ভিডিওতে আমরা কোনো আবেগ দিয়ে না, কারণ আবেগ দিয়ে দুনিয়া চলে না। মানে একদম ঠান্ডা মাথায় সবকিছু অ্যানালাইজ করব, কারণ আমার ঠান্ডা লেগেছে। তো ভিডিওটা শুরু করার আগে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন। আরে বাহ, আপনাকে থ্যাংক ইউ। শাকিব খান মানেই বড় ক্যানভাস, বড় থিঙ্কিং আর লার্জ এক্সপেকটেশন। প্রিন্স, ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা, এই নামটা নিজেই নিজের মধ্যে একটা স্টেটমেন্ট। এটা যেন বলছে এটা কোনো সাধারণ সিনেমা না, এখানে শহর আছে, আন্ডারওয়ার্ল্ড আছে, ক্ষমতার লড়াই আছে, আর আছে একজন প্রিন্স। কংগ্রেচুলেশন প্রিন্স। তাই দর্শক ধরেই নিয়েছে এখানে ভিলেনও হবে বড় মাপের। কিন্তু আবারও বলছি, ভিলেন নিয়ে যত নাম ঘুরেছে বা যত নাম সামনে এসেছে সবই কিন্তু মিডিয়া রিউমার এবং সোশ্যাল মিডিয়া স্পেকুলেশনস। প্রিন্স টিম এখন পর্যন্ত কিছুই কনফার্ম করেনি। হ্যাঁ, শুধুমাত্র শাকিব খান এবং নায়িকাগুলো, কেননা এখানে মাল্টিপল নায়িকা থাকবে। যাই হোক, তো বিভিন্ন অনলাইন রিপোর্ট অনুযায়ী এই সিনেমার বাজেট অ্যাপ্রক্সিমেটলি 20 কোটি টাকার আশেপাশে, যেটা বাংলাদেশি কোনো সিনেমা অনুযায়ী অনেক বড় একটা বাজেট। কিন্তু একটা কথা মনে রাখবেন, বড় মানেই কিন্তু ভালো কিছু না। আপনারা তো আদিপুরুষের নাম তো শুনেছেন, তাই না? আমি আর বেশি কিছু বললাম না। তো সব মিলিয়ে এই 20 কোটি টাকার বাজেট থেকেই দিতে হবে শাকিব খানের পারিশ্রমিক, অন্যান্য কাস্ট, লোকেশন, অ্যাকশন, পোস্ট প্রোডাকশন, এমনকি মার্কেটিং। তো এখন প্রশ্ন, এই বাজেটের মধ্যে কি হাই প্রোফাইল বলিউড ভিলেন আনা সম্ভব? অসম্ভব। তো চলুন একটু অ্যানালাইজ করা যাক। ফার্স্ট অফ অল, আমরা নওয়াজুদ্দিন সিদ্দিকীকে দিয়ে শুরু করি। নওয়াজুদ্দিন সিদ্দিকী তার প্রত্যেক সিনেমার জন্য চার্জ করেন 2 থেকে 5 কোটি রুপি। এদিকে জ্যাকি শ্রফ তার প্রত্যেকটা সিনেমার জন্য পারিশ্রমিক নেন 50 লক্ষ থেকে 1.5 কোটি রুপি। এদিকে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, তিনি যত টাকা পারিশ্রমিক নেন না কেন, তাকে বাংলাদেশি সিনেমায় কাস্ট করা অবশ্যই সম্ভব। আর আমি এটা কেন বললাম একটু পরেই বুঝতে পারবেন। তো এই অঙ্কগুলো কনভার্ট করলে অ্যাপ্রক্সিমেটলি 20 কোটি বাজেটের একটা সিনেমার বড় একটা অংশ একজন ভিলেনকে দিতেই চলে যাবে। তো এখন আসি সেই নামটার কাছে, যেই নামটা বর্তমানে অনেক বেশি ভাইরাল হয়েছে, দিবেন্দু ভট্টাচার্য বা দিবেন্দু ভট্টাচার্য। ওই একই হলো। দেখুন, তিনি কোনো হাই প্রোফাইল সুপারস্টার না হলেও তিনি একজন শক্তিশালী পারফর্মার। তিনি অনেকগুলো মাস্টারপিস সিনেমাতে কাজ করেছেন, লাইক লুটেরা, সেকশন 375, খুদা হাফিজ অথবা ক্রিমিনাল জাস্টিস। তার পারিশ্রমিক তুলনাভাবে মিড রেঞ্জ, অর্থাৎ 20 কোটি টাকা বাজেটে তাকে নেওয়া বাস্তবসম্মত। দেখুন, দিবেন্দু ভট্টাচার্যকে নেওয়া এটা হয়তো স্টার পাওয়ার না, কিন্তু এটা অবশ্যই পারফরমেন্স পাওয়ার সিদ্ধান্ত। সত্যি বলতে আমি এটাকে অ্যাপ্রিসিয়েট করি। আর পাশাপাশি আমি এই ভদ্রলোকের কয়েকটা কাজ দেখেছি, আর তাকে দেখলেই আমার কেন জানি বিজয় সেতুপতির কথা মনে হয়। লুকটা একটু সিমিলার লাগে, তাই না? সত্যি। তো আপনাদেরকে আরো একটা ভালো এক্সাম্পল দেই। 2025 সালে বাংলা সিনেমার প্রথম ব্রুটাল অ্যাকশন এবং ভায়োলেন্স সিনেমা বরবাদ মুক্তি পায়, এবং এই সিনেমাতে ওপার বাংলা থেকে নেওয়া হয়েছিল যিশু সেনগুপ্তকে। যিশু শুধু টলিউডের অভিনেতাই নন, একাধারে তিনি বলিউড, তেলুগু, তামিল সহ ভারতের একাধিক ইন্ডাস্ট্রিতে কাজ করেছেন। বিভিন্ন ভাষার বড় বড় প্রজেক্টে তিনি নিজেকে প্রমাণ করেছেন। কিন্তু অনেক দর্শকদের মতে
বরবাদে তাকে সেই লেভেলে ব্যবহার করা হয়নি। সিনেমাটি দেখার পর অনেক দর্শকই বলেছে শাকিব খানের সামনে যিশু সেনগুপ্তকে বাচ্চা মনে হচ্ছিল, মানে শাকিব খানের সামনে যিশু একেবারে টিকতেই পারছিল না। আর তাছাড়াও সেখানে তার স্ক্রিন টাইমও অনেকটা সীমিত ছিল, ফলে শাকিব খানের সামনে তিনি শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে দাঁড়াতেই পারেনি। কি বলতে চাও সরাসরি বলো। দেখুন, আমি তার অভিনয় নিয়ে বলছি না, এটা একজন অভিনেতার দুর্বলতা ছিলই না, বরং এটা ছিল উপস্থাপনার সীমাবদ্ধতা। আর এই জায়গাটাই সব থেকে গুরুত্বপূর্ণ। মানে কোনো বড় ইন্ডাস্ট্রির অভিনেতা আনলেই হবে না, তাকে সমান শক্তিতে দাঁড় করাতে হবে। ফর এক্সাম্পল, আপনি নওয়াজুদ্দিন সিদ্দিকীকে প্রিন্স সিনেমায় অ্যাজ এ ভিলেন হিসেবে কাস্ট করলেন, কিন্তু সেই সিনেমায় আপনি তাকে এমন ভাবে প্রেজেন্ট করলেন যেখানে সে শাকিব খানের সামনে টিকতেই পারে না, লাইক হি ইজ এ নর্মাল ভিলেন। তাহলে কি হলো? এটা একদমই জাস্টিফাই হবে না। তাও সত্য। তো সেই হিসেবে আমার ফাইনাল কথা হচ্ছে, প্রিন্সের ক্ষেত্রে বড় নাম আনা যতটা গুরুত্বপূর্ণ, তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ চরিত্রটাকে কতটা শক্তভাবে লেখা হচ্ছে। দেখুন, দিবেন্দু ভট্টাচার্যের মতো অভিনেতা যদি এখানে থাকেন, তাহলে তাকে শক্তভাবে দাঁড় করাতে হবে, না হলে আবার সেই একই ভুল হতে পারে। আর কিছু বলবে? একটা সিনেমা শুধু বড় হয় না নাম দিয়ে, একটা সিনেমা বড় হয় সংঘর্ষ দিয়ে। নায়ক আর ভিলেন যদি সমান শক্তিশালী না হয়, তাহলে সেই নাটকীয়তা তৈরি হয় না, এবং আমাদের মতো যেই সব সাধারণ অডিয়েন্স আছে তারা কোথাও না কোথাও স্যাটিসফাইড হয় না। তুই তো মারাত্মক লোক। তো প্রিন্স সফল হবে কিনা তা নির্ভর করছে ভিলেন কতটা শক্তিশালীভাবে ফুটে ওঠে তার উপর। তো এখন প্রশ্ন আপনার কাছে, আপনারা কি বড় বলিউড স্টার দেখতে চেয়েছিলেন, নাকি আপনারও আমার মতো মনে হয় যে এই সিনেমাতে একজন শক্তিশালী কিন্তু আন্ডাররেটেড পারফর্মারই যথেষ্ট? আপনার মতামত জানান কমেন্টে। তুই এখন যা তো। See you in the next cinematic breakdown. Thanks for watching.